নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তথ্য প্রতিবেদন খবর তুলে ধরব। সন্দেশখালীতে দাঁড়িয়ে দুষ্টু লোকের খপ্পরে না পড়ার বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী কাণ্ডের পর প্রথম সভায় সেখানকার মহিলাদের সতর্কও করলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সন্দেশখালীতে অনেক টাকার খেলা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি এবং বামেদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো। সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন। নির্যাতন থেকে পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর আবদারের অভিযোগ। বছরের শুরুতে সন্দেশখালীর মহিলাদের অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। বছর শেষে সন্দেশখালীর মহিলাদের সেই সব থেকে দূরে থাকারই বার্তা দিয়ে এলেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী কাণ্ডের পর প্রথম সভায় সোমবার সন্দেশখালীতে দাঁড়িয়ে মহিলাদের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল পুলি পিঠের কথাও। পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সরকারি পরিষেবা বা সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে কারুর কাছে কোনো রকম যাতে কোনো টাকা পয়সা না দেওয়া হয় এবং সেই যে অধিকার তা সম্পূর্ণভাবে এখানকার সাধারণ মানুষের, সেই বিষয়টা কিন্তু আরও একবার মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন। মুখ্যমন্ত্রী একথাও জানান যে এই রাজ্যে যেখানেই যে ঘটনা ঘটুক, সন্দেশখালী সহ সব কিছু কিন্তু তার কানে 1 সেকেন্ডের মধ্যে পৌঁছে যায়। সেক্ষেত্রে তিনি সাধারণ মানুষের পাহারাদার হিসেবে দিন রাত্রি কাজ করছেন। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। হিঙ্গলগঞ্জে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। মিনাখায় একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। বাদুরিয়ায় ঘটনা ঘটলে কানে আসবে 2 সেকেন্ডের মধ্যে। বসিরহাটে ঘটনা ঘটলে 8 সেকেন্ডের মধ্যে আসবে। এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। কালকে উত্তর দেব। আমার তো 2 কোটি টাকার 3 কোটি টাকার সরকারি সভা নয়, পুলিশের লঞ্চ থাকবে না। বাইরের লোকজন নিয়ে গেছেন, আমি কাল শুধু সন্দেশখালীর লোকজনকে নিয়ে মিট করে আসব। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্তে যাওয়া ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। এরপরই সন্দেশখালীর মহিলাদের একের পর এক মারাত্মক অভিযোগ সামনে আসে। পাশাপাশি সন্দেশখালীতে জমি ভেড়ি দখলের মতন অভিযোগ উঠেছিল। পরে গ্রেফতার হন সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শেখ শাহজাহান। সেই সন্দেশখালীতে দাঁড়িয়ে দুষ্টু লোকেদের খপ্পরে না পড়ার মুখ্যমন্ত্রীর বার্তা বিশেষ তাৎপর্য বহন করছে বলেই মত রাজনৈতিক মহলের। বছরের শুরুতে সংবাদ শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালী, বছর শেষেও সংবাদ শিরোনামে সেই সন্দেশখালী। বিক্রম দাস ও মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায়, রয়েছেন সিপিআই এর তরফ থেকে সৈকত গিরি এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। রাজাগোপাল বাবু, প্রথমে আপনার কাছে আসবো। 5ই জানুয়ারি ঘটনা, একদম আমরা যে প্রতিবেদন তুলে ধরলাম তার শেষের অংশ আমরা দেখাবো পুরো পরিপ্রেক্ষিত কেন। আজকের দিনের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, 5ই জানুয়ারি ঘটনা প্রবাহ, তারপর এগিয়েছে একদম বছর শেষ হচ্ছে 30শে ডিসেম্বর, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেশখালীতে যাওয়া এবং পরপর বার্তা দেওয়া। আমি 2টো লাইন খালি প্রথমত আপনাকে বলবো, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না, যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। রাজাগোপাল বাবু। শিলাদিত্য, বছরের শুরু যখন হয়েছিল
সন্দেশখালিতে দুষ্টু লোকদেরই সন্দেশ ছিল। এখন মানুষ বুঝে গেছে দুষ্টু লোকেদের সঙ্গে কি করে একসঙ্গে থাকতে হয়। তবে দেখিয়ে দিয়ে গেছে যে নির্বাচন হয়েছে সন্দেশখালির ওই সেগমেন্টে তারা পরাজিত করেছে সেই দুষ্টু লোকদের। তো যাই হোক, মুখ্যমন্ত্রী আজকে বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, উনি গিয়েছিলেন রাজনৈতিক নেতা হিসেবে। যাই হোক, মানুষ ওনাকে পাশে পেয়ে হয়তো বুঝতে পারছে যে শান্তি এসেছে, কিন্তু সন্দেশ কতটা সুন্দর হবে সেটা বোঝা যাবে যে দুষ্ট লোকদের উনি কীভাবে দুষ্টের বিনাশ করাই ভগবান বলেছিলেন, এটা ওনাদের কাজ। এখন উনি কতটা বিনাশ করতে পারেন, দুষ্টদের বিনাশ না করলে তো মানুষ বিশেষ কিছু করে উঠতে পারবে না। এখন মানুষকে যদি বলি তুমি দুষ্টর সঙ্গে এড়িয়ে যাও, মানুষ কী করবে? এই যে লোকটা আসছে, একে দেখে এই যতদিন ছিল তাকে কেউ অ্যাভয়েড করতে পারবে? একেবারে দৌর্দণ্ড প্রতাপ মানুষ, সারা সন্দেশখালি পাড়া বসিরহাটে নিয়ন্ত্রণ করতো। তো যাই হোক, এখন এ কোথায় আছে আমরা সবাই জানি, নিয়ন্ত্রণে আছে। এটা সরকারের ইচ্ছায় আছে না আইনের ইচ্ছায় আছে সেটা আমরা জানি না। যাই হোক, সন্দেশখালীর মানুষ শান্তিতে থাকুক, আনন্দে থাকুক। মুখ্যমন্ত্রী অনেক কিছু নিশ্চয়ই ঘোষণা করেছেন তাদের জন্য, সেটা আমরা যদি আনন্দ পেতাম বছরের শুরুতে উনি যদি যেতেন। তো যাই হোক, বছরটা যখন শেষ হয়েছে, মুখ্যমন্ত্রী গেছেন, এটাই মানুষের পাওনা যে তারা আন্দোলন না করলে হয়তো এই জিনিসটাও ঘটতো না। বছর শেষেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালিতে দাঁড়িয়ে এই বার্তার এরই প্রসঙ্গে সৈকতের কাছে আসবো। সৈকত, আমরা দেখেছি যে বামেদেরও আজ কার্যত এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী সন্দেশখালি প্রসঙ্গে। না, দেখুন, প্রথমত হচ্ছে একের পর এক ঘটনা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র সিবিআইডির হাত থেকে বাঁচতে গেলে বিজেপি করতে হয় এমনটা নয়। তৃণমূলে থেকেও অনেকে সিবিআইডি থেকে রেহাই পেয়ে যায়। শাহজাহান হয়তো দুদিন বাদে রেহাই পেয়ে যাবে ইডি সিবিআইয়ের খপ্পর থেকে, এবং তখন হয়তো আরও বড় সমাবেশ মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এখন বিষয় হচ্ছে দুষ্টু লোক কারা? তাজা ছেলেরা তো আর দুষ্টু লোক হতে পারে না। যাদেরকে বিধানসভার ভেতরে সার্টিফিকেট দেন, যাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দেন, যখন দিনের পর দিন মহিলারা তাদের অত্যাচারের কাহিনী বলতো, তখন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর সন্দেশখালিতে ঢোকবার সাহস হয়নি। আজকে 1 বছর পর একদম, তো আমরাও তো বলছি টাকার খেলা হয়েছে। টাকার খেলার বিনিময়ে সন্দেশখালির মা বোনেদের অত্যাচারকে ধামাচাপা দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে একের পর এক বিজেপি নেতাদের, তৃণমূলের নেতাদের দলবদলের খেলা দেখেছে সন্দেশখালি। টাকার বিনিময়ে প্রশাসনিক চাপ এবং পুলিশ প্রশাসনের এক নাগাড়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সফল হয়েছেন যে সন্দেশখালির যে প্রতিবাদী আন্দোলন ক্ষত তাকে প্রলেপ দেওয়ার ক্ষেত্রে। মানুষও বুঝতে পারছে যে তৃণমূল বিজেপি গোপন আতাতে সন্দেশখালির ঘটনা কিভাবে ধামাচাপা পড়ে গেল। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, আমরা অনেক আগে নিরাপদ সর্দাররা সে কথা বলেছিল যে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়তে গেলে বিজেপি হাতিয়ার হবে না। এই বিজেপি ইডি সিবিআই এর মাধ্যমে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার রাজনীতি করছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কঙ্কালসারের অভিযোগগুলো তুলছেন, আসলে আজকে সন্দেশখালি কঙ্কালসার। গোটা সন্দেশখালি, গোটা পশ্চিমবাংলায় বেকারদের কর্মসংস্থানহীনতা, মামলাদের ওপর অত্যাচার, নারী শ্লীলতাহানি, একের পর এক ধর্ষণকাণ্ডের অভিযোগ। আপনার এই প্রতিবেদনেই আপনি দেখালেন যে একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে ইডি অফিসারে মাথা ফাটিয়েছিল। এরা কি সমাজের পক্ষে ভালো লোক না দুষ্টু লোক? তাহলে এই দুষ্টু লোকরা কারা? তৃণমূল কংগ্রেসের দলে আছে। তৃণমূল কংগ্রেস সরিয়েছে, একবারও দায় ঝাড়তে পেরেছে? ঝাড়তে পারেনি তো। 1 নম্বর থেকে 2 নম্বর সবাই সেদিন শাহজাহানের পাশে দাঁড়িয়েছিল। ভুলে গেলে এসব কথা তো চলবে না। স্বাভাবিকভাবে আজকে নির্বাচনী ফলাফল গেছে, 1 বছর কেটে গেছে, সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা, রাজনৈতিক অস্ত্র ব্যবহার করবার চেষ্টা, প্রশাসনিক সর্বক্ষমতা ব্যবহার করবার চেষ্টা। আপনার আমার ট্যাক্সের টাকায় একটা রাজনৈতিক দলের সর্বময় নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা রাজনৈতিক ইস্যুকে একটা প্রশাসনিক সভায় রীতিমতন প্রশাসনিক টাকা খরচ করে ড্যামেজ কন্ট্রোল করলেন। এটা সন্দেশখালির পক্ষেও ভালো নয়। এবং কালকে আবার শুনছি নাকি বিজেপির শুভেন্দু অধিকারী পাল্টা সভা করবে। এই পাল্টা সবার মধ্যে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করে লাভ কি? দিল্লিতে গিয়ে শুভেন্দু অধিকারীরা সভা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এত হুঙ্কার না ঝাড়ে যদি জানেন বিজেপিতে দুষ্টু লোক আছে, তাহলে নিরাপদ সর্দারদের জেলে ঢোকান কেন? শুভেন্দু অধিকারীদের জেলে ঢোকান। আসলে তৃণমূল বিজেপি সন্দেশখালিকে হাতিয়ার করে গোটা রাজ্য জুড়ে নিজেদের দুর্নীতি, লুট, এই যে মহিলাদের উপর অত্যাচার, এই ঘটনাগুলো থেকে চোখ ঘোরাতে চাইছে। আমরা আসবো এই নিয়ে আলোচনা এবং তারই সঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। সজলদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেহেতু বামেদের প্রসঙ্গ হলো, আর এই প্রসঙ্গ নিয়েই পাল্টা সিপিএম এর তরফ থেকে সুজন চক্রবর্তী, তিনি কি বলেছেন শোনাবো। সন্দেশখালিতে গেছেন,
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রচুর প্রতিশ্রুতি দিয়েছেন। উনি জানেন যে এগুলো সব বোগাস, এগুলোর পিছনে টাকার খেলা থাকবে, উনি জানেন। ফলে ওনার অসত্য বলতে অসুবিধা কি? উনি তো 5 কোটি ম্যানগ্রোভ লাগিয়েছিলেন কয়েক মাসের মধ্যে, 5 কোটি ম্যানগ্রোভ, তো সবই গল্পের গরু গাছে ওঠে। 1.5 লক্ষ আবাসের ঘর করবেন ওইসব চত্বর মিলিয়ে 1.5 বছরে, তারপরে প্রায় 22-23 হাজার কোটি টাকা পারবেন 1.5 বছরে। এতদিন ধরে করেননি কেন? গত 14 বছরে করেননি কেন? অনেক তো হয়ে গেল। ফলে কার্যত মুখ্যমন্ত্রী খাদ্যত যে অসত্য বলে এটা সবাই জানে। একেবারে ভোটের রাজনীতি, মানুষের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী চলেন না। সজলদা, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সন্দেশখালীতে দাঁড়িয়ে বেশ অনেকগুলো বক্তব্য তার বক্তব্যে রেখেছেন, যার মধ্যে যে প্রসঙ্গক্রমে সজলদা আপনার কাছে আসবো, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কারা দুষ্টু সজলদা? সবচেয়ে বড় দুষ্টু লোকটা গিয়ে কথা বলছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় দুষ্টু লোক, জেন্ডারটা পাল্টে নেবেন, হ্যাঁ, তিনি আজকে দাঁড়িয়ে কথা বলছেন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আরে ভাই, হাতে এ হয়ে যাবে, টেনিস এলবো হয়ে যাবে, শুরু করলাম তাতে আঙুল তুলে দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই প্রশাসনিক প্রধান, একেবারেই না, একেবারে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সহ তোমারও আমরা উনি প্রশাসনিক প্রধান কাউকে দুষ্টু লোক বলতে পারে না, ওনাকে কেউ দুষ্টু লোক বলতে পারে না। আমার প্রশ্ন হচ্ছে দুষ্টু লোকটা কে? ওখানে তো শাহজাহানই শাহজাহান, ওখানে আকবর জাহাঙ্গীর কারোর জায়গা নেই, শুধুই শাহজাহান। তো ভাই সেখানে আর কে দুষ্টু লোক হতে পারে? আপনারা জমি ফেরত করিয়েছিলেন ওখানে ক্যাম্প করে, আপনারা জমি ফেরত করেছিলেন ক্যাম্প করে, তাহলে দুষ্টু লোকটা কে দিদিমণি? সেই দুষ্টু লোককে আপনি কখনো টিভি ক্যামেরার সামনে, কখনো বিধানসভায়, যেটা গণতন্ত্রের মন্দির, সেখানে ডিফেন্ড করেছিলেন ভালো ছেলে বলে। তাহলে সবচেয়ে বড় দুষ্টু লোক যদি আমি বলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দোষ হয়ে যাবে। আপনি আমাকে বলুন ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি নিয়ে গেছেন? যদি বুঝতাম কন্যাশ্রী, রূপশ্রী, হ্যাঁ, তারপরে ধরুন আরো যা যা উনি হতশ্রী বিশ্রী ছাড়া যা যা আরো দিয়ে থাকেন, হ্যাঁ, সেগুলো আমি সব যদি দিয়েছেন যেগুলো, সেইগুলো নতুন করে প্রচার করার কি আছে? যদি গেলে সন্দেশখালীশ্রী বলে একটা কিছু দিয়ে আসতেন তাহলে না হয় বুঝতাম। 1 বছর যাওয়ার হিম্মত হয়নি, দম হয়নি। আর একটা কথা বলবো, আর শুনুন, ভারতবর্ষের সবাই বলে নিক, কংগ্রেস, এই টিএমসি, বিজেপি আতাত, সময় আসবে উত্তর পাবে মানুষ। শুধু আমি বলি, আর যেই বলুক, বামপন্থীরা যেন না বলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভেঙেছিলেন, কি ব্যবস্থা নিয়েছিলেন। 21শে জুলাইয়ের পর আপনাদের তখনকার চিফ সেক্রেটারি, যাকে পরে আপনারা মন্ত্রী করেছিলেন, তিনি হাইকোর্টে হলফনামা জমা দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা অভিযোগ করেননি। আমি আবার বলি, 26 দিন ধরে রাস্তা বন্ধ করে রেখে দিয়েছিলেন, কি তার বিরুদ্ধে এফআইআর করেছিলেন? কখনো কোনো এফআইআর তার বিরুদ্ধে করেননি। আর আপনারা এখানে বসে এখন বলবেন টিএমসি আর সিপিএম এর, তৃণমূল আর বিজেপির আতাত, এসব বলে আর আপনারা ফিরবেন না। শুনুন, ডাইনোসর ফিরতে পারে, কিন্তু সিপিএম এর ফেরার কোনো জায়গা নেই। শুধু ভোট ভেঙে, শুধু ভোট ভেঙে তৃণমূলকে জায়গা করে সুবিধা করে দেবেন না। আমি এই কথাটাই বলতে এসেছি। রেখাপাত্র বিজেপিতে আছে তো? না না, আবার বলছি, সুশান্ত ঘোষ সিপিএম এ আছে, আমি জানি না। ওটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝে নাও, ওটা যদি বুঝে থাকো। না, আমি বলছি সুশান্ত ঘোষ আছে। তোমাদের উত্তর 24 পরগনার একজনকে রোজ সকালে সাসপেন্ড, বিকেলে তুলে নাও। তিনি আছেন, তন্ময় ভট্টাচার্য আছেন, এগুলো জানাতে হবে। এগুলো কোনো কথা নাও থাকতে পারে, কাজ নাও থাকতে পারে। চাপের কাছে, আমি বলছি, চাপের কাছে অনেকেই নথি স্বীকার করতে হয়। তোমরা তো নেই, চিনেই নেই, তাই তোমাদের না থাকারও প্রশ্ন নেই নতুন করে। আমার প্রশ্ন হচ্ছে, কাউকে যদি বন্দুকের মুখে কথা বলানো হয়, কি করা যাবে? কি করানো যাবে? আমরা সত্যিই তো আমরা তাকে প্রোটেকশন দিতে পারছি না। সেখানে শাহজাহান নেই, কিন্তু অরঙ্গজেবরা আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুষ্টু ছেলেরা আছে, তাই অনেক সময় মানুষের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও মানুষকে লাইনে হাঁটতে হয়। এটা আপনারা জানেন না? এটা আবার আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার জন্য এই কথাটা বলছেন। আপনি এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনা করুন যদি আপনি তৃণমূল বিরোধী হন। আপনারা
বিরোধী ভোটটাকে ভেঙে দিতে চাইছেন বারবার। অনেকগুলো প্রসঙ্গ ইতিমধ্যেই সজলদা তুলেছেন এবং বারবার বক্তব্য আমি জানি প্রদীপ্ত বলার জন্য ছটফট করছে, অবশ্যই প্রদীপ্ত আসবো। খালি সজলদা একটা কথা বলে দিই, আপনি যেমন রাজনৈতিক বক্তব্য রাখছেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারও আমারও রাজ্যের সকলের, সুতরাং সেই জায়গায় এই আক্রমণের ঊর্ধ্বে গিয়ে যাতে আমরা কথাগুলো বলি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, প্রধানমন্ত্রী বলছি সজলদা বলছি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই বক্তব্য, বিরোধী দলের ক্ষেত্রেও বিরোধী দলনেতা প্রসঙ্গেও একই বক্তব্য থাকছে। সুতরাং এই জায়গাটা বজায় রেখে অবশ্যই আমরা আলোচনা করবো একটা বিরতির পর। জনগণমনতে সঙ্গে থাকুন। জনগণমন জানিয়ে আমরা আলোচনা করছি, অর্থাৎ মুখ্যমন্ত্রী আজ সন্দেশখালীতে যান এবং সেখানেই পর পর বক্তব্য এই প্রসঙ্গ নেই। প্রদীপ্ত, ঠিক এই জায়গাতেই দুষ্টু লোক প্রসঙ্গে কাদের উদ্দেশ্যে, কেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য? দেখো, দুষ্টু লোক নিয়ে এই যে সমস্যা হচ্ছে, বিজেপি যত বেশি এগুলো বলবে মানুষের কাছে তত পরিষ্কার হয়ে যাবে যে বিজেপির এই ধরনের কথা, অপমান তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতাদের, সেটা বিজেপির নেতাদের মাধ্যমে যখন যাচ্ছে তখন মানুষের কাছে সেটা কি বার্তা দিচ্ছে সেটা বিজেপির নেতারা গ্রাসরুটে পরিষ্কার বুঝতে পারছে। এখন সৈকত শুরুতে শুরু করলো যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। সৈকত বোধহয় নিজে ভুলে গেছে যে 24শে মে 2024 মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার বসিরহাটের সভা থেকে বলেছিলেন যে আমি এই ভোটে যখন জিতবেন নুরুল হাসান, আমি প্রথম যে সভা এই অঞ্চলে করব সেটা সন্দেশখালীতে। কথা রাখার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আবার একইভাবে চাপের মুখে নাকি দেখেছে, বোঝা যাচ্ছে সমস্যাটা কোথায় বোঝা যাচ্ছে। শুভেন্দু অধিকারী সভা হয়েছে, আগামীকাল সন্দেশখালীতে সভা হয়েছে। সহনশীলতার কিরকম চূড়ান্ত অভাব হলে এই ধরনের নেতারা বলতে পারে। এবার চাপের মুখে কথা বলছে, কিন্তু চাপের মুখে সজল ঘোষ দমে যায়নি, কিন্তু আজকে প্রোটেকশন রেখাপাত্রকে দিতে পারছে না, কিন্তু চাপের মুখে সজল ঘোষ দমেনি। চাপের মুখে শুভেন্দু অধিকারী বাপ বলতে পারেনি, কিন্তু চাপের মুখে রেখাপাত্র বাপ করছে। বাপ রে বাপ, কি অবস্থা বিজেপির আজকে, বঙ্গ বিজেপির। এদের রাবণের 10টা মাথা 10 রকম কথা বলে। কোথাও সজল ঘোষ একরকম বলছে, কোথাও শুভেন্দু অধিকারী একরকম বলছে, কোথাও অনুপম পাত্র একরকম বলছে, কোথাও দিলীপ ঘোষ একরকম বলছে, কোথাও বা অন্য নেতারা এরকম বলছে। এবার এই জায়গায় সমস্যা হচ্ছে যে এরা বারবার কাঠিবাজিটা করতে পারে। দেখতে পাচ্ছেন তো, এত বড় বিজেপি নেতা এখানে এসে তৃণমূলকে বলতে দেবে না, তৃণমূলকে বলতে দেবে না। আপনি না থামালে আমি বলবো না, আমি ওনার সাথে চিৎকার করবো না। উনি অসভ্যতার মতন কথা বলতে পারেন যে আরেকটা দুষ্ট লোক বলবে, আমি তো ওনাকে অসভ্য বলতে পারবো না, আমি তো অসভ্য বলতে পারবো না। বিজেপির নেতাদের সমস্যা হচ্ছে দলের বক্তব্য অবশ্যই নাকি তুমি উঠে যাবে। বিজেপির নেতা যে সেটা শিখিয়ে দিলেন, বিজেপিতে গিয়ে যে অসভ্যতার চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হয় সেটা বিজেপি নেতা শিখিয়ে দিলেন। জায়গা থেকে খুব পরিষ্কার আমরা মানুষের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি যে আমাদের উন্নতি, আমাদের মানুষের পাশে থাকা, মানুষ হয় মানুষের পাশে থাকা, টাকার জন্য নয়। এই রেখাপাত্রের ঘর এরা 100 দিনের কাজ কোনোটাই দিতে পারেনি। এরা রেখাপাত্রের ঘর আটকেছে। যে রেখাপাত্র একটা চালের বাড়িতে থাকে তার বাড়ি দিতে পারেনি। কই রেখাপাত্র তো দুর্নীতি করেনি, তাহলে সেই রেখাপাত্রের বাড়ি দেওয়া কেন? তখনও বলেছিল, তখনও বলেছিল, উঠে আসছে। আজ যখন এই সভা শুরু হচ্ছিল সেই সময় ডিজি রাজীব কুমার তিনিও বক্তব্য রাখেন। তিনি ঠিক কি বলেছেন রাজীব কুমার আজকে শোনাবো। আপনারা আমাদের প্রচুর সহযোগিতা করেছেন, আমাদের ফোর্সকে, আমাদের অফিসার ফোর্স এখানে আপনাদের সঙ্গে মিলে এই যে শান্তির বাতাবরণ আপনারা দেখছেন, এর থেকে উন্নয়ন আপনারা আজকে ম্যাডাম অনেকগুলো প্রকল্প আপনার সামনে উদ্বোধন করবেন। ফার্স্ট, আমাদের সমাজে যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা থাকে, শান্তি থাকলে, আমাদের মধ্যে বন্ধুত্ব থাকলে, সব আইন শৃঙ্খলা থাকলে আমরা অনেক উন্নতি করতে পারি। এই মেসেজ সঙ্গে আমি আপনাদেরকে স্পেশালি সকলকে ধন্যবাদ দেব। আপনারা আমাদের পুলিশ ফোর্স সঙ্গে সহযোগিতা করছেন, প্রশাসন সঙ্গে সহযোগিতা করছেন। সজলদা, শান্তির বাতাবরণ, পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ। রাজীব কুমার ডিজির বক্তব্য। হ্যাঁ, সে তো সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই বছর খানেক আগে এই লোকটাই নৌকো করে ঘুরছিল কাকে খুঁজতে? এই লোকটা নৌকো করে ঘুরছিল, আমরা দেখেছি সারা রাত ওখানে বসে কামড় খেয়েছে। না না, শুভেন্দু অধিকারী কি করলো? সেটা এনএসসি যখন এলো, এনআইএ যখন এলো,
তোমার কাছে আসবো সংক্ষেপে প্রত্যেকে প্রতিক্রিয়া নেবো সন্ধ্যা একটু শান্তি প্রদীপ্ত এই শান্তির কথাই রাজীব কুমার বলেছেন শান্তির কথা আমরা তো বলিনি কে বলেছিল এটা বুঝতে পারেনি যে না আমরা একটা খারাপ দল করছি এই সুযোগটা ইস্যু সন্দেশখালী পাগলের মতো ভাট বগলাবে না তৃণমূল দলে সজল ঘোষ 20 অবধি ছিলাম না সন্দেশখালীতে রয়েছে আবার বলছি ছিলামই না 10 বছর আগে কোন দলে এই মুহূর্তে না সন্দেশখালী শান্তি আজকে সন্দেশখালী আমি বলছি যে ওখানে গিয়ে রাজীব কুমার বছরখানেক আগে কখনো বলেছেন যে পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে আমি বলতে চাই রাজীব কুমার কেন আজকে মমতা ব্যানার্জি প্রকল্পের করতে গেছেন মানুষের কাছে বেটে দিতে গেছেন রাজীব কুমার কেন সন্ধ্যেবেলা শুধু পেছনে জোড়া ফুলটাই নেই সাংবাদিক সম্মেলন করতে বসে যাচ্ছে নেতাদের মতো এক লাইনে প্রদীপ্ত এক লাইনে রাজীব কুমারের শান্তি যখন পশ্চিমবঙ্গে আমাদের প্রধানমন্ত্রী আসেন বা বিহারে আমাদের প্রধানমন্ত্রী তখন বলে খবরে দড়ি আরে যারা রাজনীতির বাইরে এক চুল ভাবে না 200 ভোট পাইনি বলে 200 আসন পাইনি বলে ভোটের রাজনীতির কথা উঠে আসছে কিন্তু এই সন্দেশখালী 5ই জানুয়ারি থেকে দীর্ঘদিন কিন্তু খবরের শিরোনামে থেকেছে এবং আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনে এ রাজ্যে বারবার আলোচনায় চলে এসেছিল সন্দেশখালী এখনো কিন্তু বছর শেষ হতে চললেও সন্দেশখালী নিয়ে আলোচনা চলছে সন্দেশখালীর প্রেক্ষাপট কেন আপনাদের সামনে তুলে ধরবো আবারও এই নিয়ে আমরা আলোচনা করব একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন আপনাদের মনে রয়েছে চলতি বছরের শুরুতে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল সন্দেশখালী ঘটনা যা বছর শেষ হতে চললেও বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন দেখুন বছরের শুরুতে রোষের আগুন জ্বলেছিল উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ইডি ও সিআরপিএফ এর উপর হামলাকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী মহিলাদের উপর অত্যাচার পার্টি অফিসে ডেকে পিঠে বানানোর আবদারের অভিযোগ ঘিরে যে আগুন পড়ে দাবানলে রাখার ন্যায় রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীর সরবেরিয়ায় আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের ডেরায় হানা দিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানেরা তাদের মারধর ও জিনিসপত্র কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে ভাঙচুর করা হয় গাড়ি এই ঘটনার পর শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে মহিলাদের উপর অত্যাচার এবং জমি ভেড়ি দখলের মারাত্মক অভিযোগ সামনে আসে প্রকাশ্যে শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে নির্যাতন ও পার্টি অফিসে ডেকে পিঠে বানিয়ে দেওয়ার আবদারের অভিযোগে সরব হন সন্দেশখালীর মহিলারা শুরু হয় বিক্ষোভ ঝাঁটা লাঠি হাতে রাস্তায় নামেন মহিলারা শাহজাহান ও তার অনুগামীদের বিরুদ্ধে আছড়ে পড়ে জনরোষ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা শিবু হাজরার জেলিয়াখালীর বাড়ি ও 3টি পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেন উত্তেজিত জনতা 10ই ফেব্রুয়ারি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি ধারায় মামলা দায়ের করে পুলিশ পরে গ্রেফতার হন শিবু ও উত্তম দুজনেই সন্দেশখালী কাণ্ডের মাস্টার মাইন্ড শাহজাহানের অবস্থান ঘিরে শুরু হয় ধোঁয়াশা 55 দিন লুকোচুরি শেষে মিনাখা থেকে গ্রেফতার হন শেখ শাহজাহান গ্রেফতারের পরই 6 বছরের জন্য শাহজাহানকে সাসপেন্ড করে তৃণমূল
সন্দেশখালী কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। দফায় দফায় সন্দেশখালীতে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই তদন্ত খারিজের দাবিতে রাজ্য সরকার মামলা দায়ের করলে সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। শাহজাহানের গড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে এনএসজির তল্লাশিতে মেঝে খুঁড়ে বিপুল অস্ত্র উদ্ধার হয়। সন্দেশখালী কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দেয় সিবিআই। এরই মধ্যে প্রকাশ্যে আসা স্টিং অপারেশনের ভিডিও ঘিরে সন্দেশখালী কাণ্ডের মোড় ঘুরে যায়। ভিডিওতে নিজেকে বিজেপি নেতা বলে দাবি করা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, সন্দেশখালী কাণ্ডের অভিযোগ সাজানো। আমি ধরে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে, সে কেন নামবে, সে নামবে, সে কেন সে এদের মতন এরকম আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুবাবুর ফেত রয়েছে, লড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। এরপর ধীরে ধীরে শান্ত হয় সন্দেশখালী। লোকসভা ভোটে সন্দেশখালী যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে প্রায় 3.5 লক্ষ ভোটে হারিয়ে জয়ী হন তৃণমূলের প্রয়াত হাজী নুরুল ইসলাম। যদিও বসিরহাট লোকসভার অন্তর্গত সন্দেশখালী বিধানসভায় প্রায় 8000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। সন্দেশখালী কাণ্ড চলতি বছরে বঙ্গ রাজনীতিকে তোলপাড় করে দেওয়ার মতো অন্যতম ঘটনা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। রাজাগোপাল বাবু, ঠিক এই প্রসঙ্গটা নিয়ে আসবো। চলতি বছরের শুরুতে অর্থাৎ 5ই জানুয়ারি 2024 আমরা দেখেছিলাম সন্দেশখালী ঘটনা সামনে আসে এবং তারপর রাজ্য রাজনীতি উত্তাল হয় এবং সেই রাজনীতির আজ কার্যত আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি দিল্লি পর্যন্ত পৌঁছয় কোথাও না কোথাও। বছর শেষ হতে চলল, আবারও সন্দেশখালী ইস্যু এবং মুখ্যমন্ত্রী স্বয়ং গেলেন। তাৎপর্য কোথায়? এটা দুটো জিনিস আছে আমি বলবো। একটা দিকে দেখুন, এটা মহিলাদের উপর যন্ত্রণা, সারা ভারতবর্ষে এটা নিউজ হয়েছে, ভারতবর্ষের বাইরে নিউজ হয়েছে যে এইভাবে যে মহিলাদের পিঠে বানাবার জন্য ডাক পড়ে, সেটা কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। যে রাজ্যের এমনই একটা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার মেয়েরা পেত, তাদের ক্ষমতায়ন হতো, আমরা অনেকেই বলেছি, কিন্তু এই ক্ষমতায়নের পিছনে যে পিঠে গল্প আছে সেটা যখন আমরা জানতে পারি, লজ্জায় মুখ পুড়ে গিয়েছিল। কিন্তু যেটা ঘটলো, যখন আন্দোলন হলো, যখন মেয়েরা শঙ্কিত ছিল, দুষ্ট লোকদের দাপট ছিল, তখন মুখ্যমন্ত্রী যাননি। যখন সব নিভে গেছে, সমস্ত আগুন নিভে গেছে, তখন হাজির হলেন। এখন যারা বলছে যে মণিপুরে প্রধানমন্ত্রী যাননি, তাহলে প্রধানমন্ত্রী তো বলবেন যে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এটা শিখলাম না, যে যখন আগুন জ্বলছে যাব না, আগুন নিভে গেলেই যাবো। সুতরাং প্রধানমন্ত্রীও একই কাজই, মণিপুর অনেক আগে থেকে প্রধানমন্ত্রীকে দেখে মুখ্যমন্ত্রী। যাই হোক, সেটাই আমি সেটাই বলছি। যাই হোক, এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল যে ওনাকে দেখেই তাহলে সবাই বলতে পারে যে এটাই বোধহয় নিয়ম। আর যখন আগুন জ্বলে তখন কেউই থাকে না, আগুন নিজের চেষ্টায় নিভে গেলেই তখন সব রতি মহারথীরা এসে হাজির হয়। তো যাই হোক, যে ওমেন ইস্যুস ইজ ইম্পর্টেন্ট এবং সেখানে এর এখনও বোধহয় যে সম্পূর্ণ আগুন বোধহয় নেবেনি, তাই উনি বললেন যে হসপিটালে কিছু বেড বাড়াতে হবে, মেয়েদের এটা সুযোগ দিতে হবে। এবং ভয়টা শুধু সন্দেশখালী নয়, এই সন্দেশখালীর আঁচ আমরা নানান জায়গায় ছড়িয়ে পড়তে পারি। সেই সন্দেশখালী থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা দেখেছিলাম আরজি করে মহিলাদের উপর যে অত্যাচারের কাহিনী ঘটেছিল, আরও কোথাও নানান দিকে খবর আসছিল। তো যাই হোক, তো বছরের শেষে সন্দেশখালীতে গিয়ে ওখানকার মহিলাদের জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকার যে আমরা তোমাদের সঙ্গে আছি, আর আন্দোলনে তোমরা যেও না, আর কোনো নতুন সন্দেশ সৃষ্টি করো না, যাতে করে অন্য জায়গার মানুষ অনুপ্রেরিত হয়ে নতুন আন্দোলনে নামতে পারে। সৈকত, মুখ্যমন্ত্রী সৈকত, জাস্ট মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে আরও একটা প্রসঙ্গ অনেকগুলোর মধ্যে ছিল, কোনো মেয়েরা কেউ ডাকলেও চলে যাবেন না। সৈকত,
না দেখুন, ডেকে কেউ স্বেচ্ছায় গেছে ব্যাপারটা তো তা নয়। বারে বারে অভিযোগ সামনের সারিতে যা এসছে তাতে প্রমাণিত হয়েছে যে জোর করে তাদেরকে ডেকে পাঠানো হতো। এবং ভুলে গেলে চলবে না, প্রত্যেকটা অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল তৃণমূলের পার্টি অফিস। এখন মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর পর এসে যে কথা বলছেন, এই কথাগুলো যদি তিনি সেই সময় সন্দেশখালীর মাটিতে দাঁড়িয়ে বলতেন, তার একটা রাজনৈতিক তাৎপর্য থাকতো। প্রথমে পাঠালেন কাকে? রাজীব কুমারকে। আমি এক্ষেত্রে একটা বক্তব্য পরিষ্কারভাবে বলি, রাজীব কুমার এমন একজন আইপিএস অফিসার যাকে ইডি সিবিআই ডেকে পাঠানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একজন সিএম ধর্ণা দিয়েছিলেন নিজাম প্যালেসের সামনে। রাজীব কুমার এমন একজন অফিসার যার বিরুদ্ধে এসএসসি দুর্নীতির তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। রাজীব কুমার এমন একজন অফিসার যিনি লঞ্চ নিয়ে পুরো সন্দেশখালী তন্ন তন্ন করে ঘুরে বেরিয়েছিলেন এবং বেছে বেছে পুলিশ অফিসারদের গোটা রাজ্য থেকে সন্দেশখালীকে অ্যাপয়েন্ট করা হয়েছিল যাতে তৃণমূল কংগ্রেস ড্যামেজ কন্ট্রোল করতে পারে। আজকে উনি যে বক্তৃতা রাখছেন বা একজন পুলিশের অফিসার যে বক্তব্য রাখছেন, তাতে মনে হচ্ছে পুলিশ প্রশাসনটা কোথাও না কোথাও তৃণমূলের একটা পলিটিক্যাল উইংয়ে পরিণত হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 34 বছর আমরা এই রাজ্যে ছিলাম। সজল একদম কারেক্টলি বলেছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো এফআইআর করিনি, কারণ আমরা মনে করতাম যে বিরোধী দলের দলনেত্রী যিনি বিধানসভা ভেঙে দেবে, তাহলে তুমি এফআইআর করবে না। বাহ 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 বাহ। বিধানসভা ভেঙে দেওয়ার পর আমরা প্রদর্শনী করেছিলাম, ভোটের উদ্দেশ্যে। আর যাই হোক বিরোধী দলের নেতাকে 22 ঘন্টা ডেকে পাঠিয়ে বসিয়ে রাখিনি। আর যাই হোক, এই রাজনৈতিক সৌজন্যতাবোধ ছিল, এই রাজনৈতিক সৌজন্যতাবোধ ছিল। যে রাজনৈতিক দলের মুখপত্র হয়ে আপনি চিৎকার করছেন, তার মাথায় প্রাক্তন তৃণমূলের নেতা বসে আছে আর হাতাত আছে সিপিএম তৃণমূলের। বাহ, দারুণ। যে রাজনৈতিক দলের হয়ে আপনি কথা বলছেন, আপনি ছিলেন তৃণমূলে, এখন বলছেন বিজেপি নয়, আর আতাত আমাদের সঙ্গে। আপনি, আমার বক্তব্য খুব পরিষ্কার, যদি আমাদের সঙ্গে আতাত থাকবে তাহলে বিজেপি, ভারতীয় জনতা পার্টি এতদিন ধরে ইডি সিবিআই এর জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে কি করলো? এতদিন অবধি কেন অনুব্রত মণ্ডলরা জামিন পেয়ে যাচ্ছে, সন্দীপ ঘোষরা জামিন পেয়ে যাচ্ছে? জেলে পোড়াটা তো ওই সব ছিল। ইডি সিবিআই আসলে একদম 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 আমরা করতে পারিনি, কারণ আমরা ইডি সিবিআই পুলিশকে পলিটিক্যাল উইংয়ে পরিণত করিনি। দাদা তোমার দলের নেতারা মমতাকে রাখতে চায়, তুমি এখানে চিৎকার করে বেকার এনার্জি লস করছো। আমি যেটা বলি, তুমি এখানে কেন যাও? বিমান বসু বিজেপি হয়ে যায় না, বা তৃণমূল হয়ে যায় না, কিন্তু বিজেপি বাবুল সুপ্রিয় তৃণমূল হয়ে যায়। আমরা পিসপ্রাইকে তৃণমূল হয়ে যায় না, তোমার দলের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ঝালমুড়িকে তৃণমূল হয়ে যায়। যাও, আমি সন্দেশখালীতে আছি। ঋতব্রত হয়েছে, সুশান্ত ঘোষ আমরা একটু সন্দেশখালীতে একটু পয়েন্ট একদম তুমি নাম বলো, আমার সাথে অসুবিধা নেই, কারণ আউটগোয়িংটা আমাদের সবসময় দরজা খোলা থাকে, ইনকামিংটা থাকে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় অর্জুন সিং এর মতো, অর্জুন সিং এর মতন আজকে যিনি বিজেপি থেকে তৃণমূলে গেলেন, কালকে যদি বিজেপির এমএলএ ক্যান্ডিডেট হয়ে যায়, অবাক হওয়ার কিছু নেই। সন্দেশখালী এমন একটা বিষয়, আমরা গোটা রাজ্যে, আমরা বিরোধীরা বলেছি, আমরা বামপন্থীরা বলেছি যে গোটা রাজ্যে এরকম হাজার হাজার শাহজাহান তৈরি হয়েছে, হাজার হাজার সন্দেশখালী তৈরি হয়েছে। আপনি মনে আছে চোপড়ার জেসিবির ঘটনা সামনে এসছে, আপনার মনে আছে আইরিতলার একটা ঘটনা সামনে এসছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে মহিলাদের উপর অত্যাচার, ক্লাব সিন্ডিকেটের মতন জমি দখল, বেড়ি দখল, সরকার দায়িত্ব নিয়ে জমি ফিরিয়েছে, পুলিশ প্রশাসন ক্যাম্প করে মানুষের অভিযোগ রেজিস্টার করেছে, এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় রেশন দ্রব্য পাচারের মতন গুরুতর অভিযোগ এখানে সামনে রয়েছে, হিউম্যান ট্রাফিকিং এর মতন অভিযোগ সামনের সারিতে এসছে। এই সমস্ত দায়ভার শুধু রাজ্যের সরকার, কেন্দ্র সরকার হাত তুলে নেবে এমনটা হতে পারে না। আমি আর পরে বলবো না, আমি এক লাইন বলবো না, আমি এক লাইন বলে সন্দেশখালীর পরবর্তীকালে দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ। এক, শাহজাহানের বিরুদ্ধে সিবিআই ইডি চার্জশিট কোন জায়গায় দাঁড়িয়ে, এই অভিযোগ কোথায়, নাকি দুদিন পর শুনবো যে সন্দীপ ঘোষের মতন শাহজাহানের বিরুদ্ধে ইডি সিবিআই কোনো তথ্য প্রমাণ খুঁজে পায়নি। দুই, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে যে ঘোষণাগুলো করছেন, দুদিন পর দুষ্টু লোকের তকমা, কোড আনকোড দুষ্টু লোকের তকমা যাদেরকে দিচ্ছেন, তাদেরকে আবার তৃণমূলের পতাকা ধরাবেন না তো? সজল্লা আসবো না, সজল্লা প্লিজ, দুজনে যা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, একটু আস্তে আস্তে, না শান্তভাবে আপনার কাছে আসবো, আগে প্রদীপ্ত হয়ে আসবো। প্রদীপ্ত ইতিমধ্যেই প্লিজ 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 প্রদীপ্ত, এই যে বক্তব্য উঠে আসছে রাজাগোপাল বাবুর কথা, এবং যাকে সমর্থন করে কার্যত সৈকত বলছেন যে বছরের শুরুর ঘটনা, 5ই জানুয়ারির ঘটনা, ধীরে ধীরে বাড়তে বাড়তে লোকসভা নির্বাচন হয়ে গেল এবং এতগুলো দিন গেল, তারপর মুখ্যমন্ত্রী একেবারে বছর শেষে গেলেন এবং তার সঙ্গে অনেকগুলো তুলনা চলে এলো। কেন বছর? আমি প্রথমে দুজনকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, কারণ দুজনে দুজনের কথাটাকে খুব সুন্দরভাবে সাবস্টিটিউট করে দিয়েছে। কিভাবে বলছি, রাজাগোপাল স্যার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শান্ত হওয়ার পরে গেছে, উনি মোদিকে ফলো করছে বা মোদি ওনাকে ফলো করছে।
কিন্তু রাজাগোপাল ধরের ব্যাপারে সাবস্টিটিউট কি করলেন আমার ভাই, তিনি বলছেন যে ওখানে জমি ফেরানোর জন্য সরকার ব্যবস্থা করেছে, ওখানে সরকার অমুক ব্যবস্থা করেছে, ওখানে সরকার অমুক ব্যবস্থা করেছে। পার্থক্যটা হচ্ছে এইখানে যে সরকার দায়বদ্ধতার সঙ্গে অভিযোগ খতিয়ে দেখেছে, সরকার দায়বদ্ধতার সঙ্গে অভিযোগের নিষ্পত্তি করেছে, সরকার এই দায়বদ্ধতা দেখিয়েছে, এবং একই সঙ্গে সিবিআই থেকে শুরু করে এনএসজি, সেখান থেকে শুরু করে ইডি, এখনো অবধি কেউ অভিযোগ করতে পারেনি যে সরকার কোনোভাবে তাদের অসহযোগিতা করেছে। তাহলে এখন যখন সিবিআই ইডি কোনো ব্যবস্থাপনা নিতে পারছে না, তখন আমাদের শুনতে হচ্ছে যে আঁতাত রয়েছে, এবং এই আঁতাত নিয়ে জটিলতা বাড়ছে। আসলে আমরা রেসপন্সিভ গভর্নেন্সটা চালাই, আমরা দায়বদ্ধ সরকার। ওই যে সমস্যা, আমি তোমার সময় বলিনি ভাই, আমি তোমার সময় কিছু বলিনি। এই দেখো অন্যদিকে চলে যাচ্ছে, দিকে যাবে আর কোন কথা বলবে এরা তাল খুঁজে পাচ্ছে না। আমাদের বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় রেসপন্সিভ গভর্নেন্স করেন। মণিপুরে 355 ধারা জারি হওয়ার পরেও আজ অব্দি শান্তি আসতে পারে না। আমাদের এখানে 355 ধারার জন্য বিজেপি, কংগ্রেস, সিপিএম বিভিন্নভাবে তাদের বক্তব্য রেখেছে। তারপরেও সিপিএম বলেছে, সিপিআই বলেনি, তারপরেও দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে কোনো ব্যবস্থাপনা আসেনি। কিন্তু এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সরকার শান্তি, স্থিতি এবং সমৃদ্ধির জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে, মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং ভোট হচ্ছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। তাহলে শান্তি, স্থিতি, সমৃদ্ধিতে কেন্দ্র সরকারেরও ভূমিকাটা সমানভাবে রয়েছে, সেটা কেউ অস্বীকার করছে না। কিন্তু ওই যে বোমা কি নাকি বিপুল বোমা ফোমা দেখালে উদ্ধার হয়েছে, এনএসজি কি করলো? কোথা থেকে এনএসজি কি উত্তর পেলো? এবং যখন যাচ্ছে এনএসজি, না এনএসজি যখন যাচ্ছে, আমি বলে দিই, এনএসজি যখন যাচ্ছে, এনএসজি উদ্ধারের সময় ভিডিওগ্রাফি পেয়েছো? তাহলে বিজেপির সেই তথ্যে বলে দিই যে যখন ব্রিজভূষণ শর্মা নিয়ে বলছে ওই যে ফোগাট যখন দাঁড়ালো ভোটে, আমাদের বিরুদ্ধে রাজনীতি হয়েছিল, বিজেপির তো এটা কালচার। সন্দেশখালীর প্রসঙ্গে আসবো, সজলদা প্লিজ সজলদা আপনার কাছে আসবো, জাস্ট একটুখানি শুনিয়ে দেবো। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অনেকগুলো বক্তব্যের মধ্যে ঠিক যে জায়গায় তিনি বলছেন আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, এছাড়াও তিনি বলছেন মিথ্যে বেশি দিন চলে না, মিথ্যেটা একদিন প্রকাশ পায়। কি বলেছেন শোনাবো। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্টের পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই যা হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। সজলদার কাছে অবশ্যই করে আলোচনায় আসবো এবং তারই সঙ্গে জানিয়ে দিয়ে আগামীকাল সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সজলদা, সত্যবতী যুধিষ্ঠির, হ্যাঁ আমি আপনাকে বলি মিথ্যে বেশি দিন চলে না, আমরাও জানি প্রকাশ পাবে, দাঁড়ান আস্তে আস্তে প্রকাশ পাবে। যেমন এই ভিডিওটাই পেয়েছে দাদা, প্লিজ আমি বলছি মিথ্যে বেশি দিন চলে না, সত্য সামনে আসবে। এ কথা যদি জানতেন তাহলে আপনি যে কাজগুলো করছেন, মানুষকে যেভাবে ঠকাচ্ছেন প্রতিনিয়ত, আপনি জেনে রাখুন আমরা আপনার দীর্ঘায়ু চাই, আমরা চাই। আপনি কদিন আগে বলেছেন না যে আমার মূর্তি হোক, আমি চাই না। কেন? কারণ যদি আপনার মূর্তি হয়, সেই মূর্তি রাশিয়ায় লেনিনের মূর্তির যে দশা হয়েছে, এখানে সেই মূর্তির সেই দশা হবে। তাই আপনি বুঝেছেন। বলছে মেয়েদের ডাকলেই যাবেন না। আরে না ডাকলে স্বামীদের, ওখানকার সবচেয়ে বড় অস্ত্র কি ছিল? কোদালের বাঁট। স্বামীদের কপালে তো কোদালের বাঁট জুটবে। মুখ্যমন্ত্রী সেই দিকটা নজর দিন। সিপিআই এর ভাই আমার বলেছে, হ্যাঁ কি বলেছে, আমাদের আউটগোয়িং আছে, ইনকামিং নেই। তোমাদের নেটওয়ার্কই নেই, তোমাদের আবার আউটগোয়িং ইনকামিং কি? নেটওয়ার্ক থাকবে কি করে? আমবানি তো আমার দলে নয়, আরে জিওর মালিক তো আমার দলে নয়, জিওর মালিক তো আমার দলে। প্লিজ সবাই ভালো থাকুন, আমরাও চাই সবাই ভালো থাকুন। যদি সত্যিই আপনি মুখ্যমন্ত্রী, আপনি সবাইকে ভালো থাকতে চান, আপনার বাড়ির লোকেদেরও যদি আপনি ভালো রাখতে চান, না তো পুশব্যাক হয়ে যায় যখন তখন আপনার, আমি বলছি আপনি এই পথ থেকে নেমে যান। সবাইকে যদি ভালো রাখতে হয়, এত কথা বললেন, প্রদীপ্ত এত কথা বললো, আমি বলি আপনাকে এত ভালো গভর্নেন্স তারা ব্যবস্থা করেছে, জমি ফিরিয়ে দিয়েছে। জমিটা লুটেছিল কে?
আমি বলছি বালুকে এখনো তোমরা দল থেকে তাড়াওনি, আমি বলছি কেষ্টদাকে তোমরা এখনো দল থেকে তাড়াওনি, এখন বেলে এসছে, এখন তো আবার গলায় মালা দিয়ে দিয়েছো। শাহজাহানকে সাসপেন্ড করলে কেন সোনা? শাহজাহানকে সাসপেন্ড করলে কেন? যদি এত ভালো ছেলে, দুষ্টু ছেলে নয়, দুষ্টু ছেলে বলে তো শাহজাহানকে সাসপেন্ড করেছেন, সাসপেন্ড করলেন কেন? হাসপাতালে বেড বাড়াবেন কিসের জন্য? বেড়াল কুকুর মদের আড্ডা বাড়ানোর জন্য। ওই হাসপাতালের বেড কিগুলো কি এখন সব অকুপাইড হয়ে গেছে? ওখানে কি মাটিতে লোক শুয়ে আছে? আমি জানতে চাই। ওখানে ডাক্তার বাড়ানোর কথা বললেন না তো? ওখানে ডাক্তারের প্রয়োজন ছিল, বেডের প্রয়োজন নেই। কি গর্ব করে চিৎকার করে বলছেন, প্লিজ গর্ব করে বলছেন সিজার হবে। আরে ও তো মাতৃসদনে হয়। সেটা যদি সুপার স্পেশালিটি আপনার তৈরি করা হাসপাতালে না হয়, সেটা তো আপনার লজ্জা। মুখ দেখান কি করে? বাড়িতে আয়না আছে। আমি বলছি যে সরকারের দায়বদ্ধতা দেখিয়েছে, দায়বদ্ধতা কি? দায়বদ্ধতা সরকারের লোকেরা, সরকারের যাকে মুখ্যমন্ত্রী ভালো ছেলে বললেন, পরে সাসপেন্ড করলেন, তার পুলিশ তাকে ধরে নিয়ে গেল, সেই জমিগুলো ফেরত দিলেন। সেই জমির নোনা জল দূর করতে পেরেছে? নোনা জল আর চোখের জল যেখানে এক হয়ে গেছে। ভয় দেখিয়ে সত্যি সত্যি একদিন সামনে আসবে। ভয় দেখিয়ে কিছুদিনের জন্য মানুষকে ভুল বুঝাতে পেরেছেন, সফল হয়েছেন ভুল বোঝাতে। সিপিএমও 35 বছর এইভাবে ভুল বুঝিয়েছিল। আপনি আজকে 15 বছর, তাতেই আপনার থরহরি কম্প। বাংলায় সবাই একটু দেরিতে যায়, সবাই একটু দেরিতে যায়, বাঙালির ঘুম একটু দেরিতে ভাঙে, কিন্তু 26 আপনার পার হবে না। এটা দায়িত্ব নিয়ে বলছি, লিখে রাখ। ডেফিনেটলি আসবে একটুখানি। রাজাগোপাল ধর বাবু, অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, কেন এই বক্তব্য উঠে আসছে? কার দিকে অভিযোগ, কি মনে হয় আপনার? না দেখুন, মানে টাকা যখন বলছেন যে বোঝাই যাচ্ছে যে টাকাটা উনি অন্যদের এ করছেন, কিন্তু দলের যে লোকেরা টাকা ব্যবহার করেছে, এই শাহজাহানের যে সম্পত্তি, এটা কিন্তু কম নয়। এটা যে প্রচুর টাকা সে শাহজাহান করেছে, সেটা নিশ্চয়ই। মোগল কেন, মানে আরো যদি কোনো শাহজাহান থেকে থাকে তাদের থেকে, মানে তাজমহল তৈরি করতে যা খরচা লেগেছে ওদের তার থেকে। সুতরাং মানে উনি কিন্তু এমন ভাবে মানে বলতে চাইলেন যে দুপক্ষই এটা চলে যায়, টাকার অঙ্ক। উনি যদি বলতেন বিরোধীরা এই টাকা নিয়েছে, সেটা কিন্তু বললেন না। বিরোধীরা কোথায় এনেছে সেটা যদি বলতেন আমরা বুঝতাম। টাকার অঙ্ক সবাই জানে যে এত লোকের জমি কাটতে গেলে কত টাকা লাগে, কত অস্ত্র লাগে, কত ভয় দেখাতে হয়। সুতরাং বুঝিয়ে দিচ্ছেন যে আমরাও আছি, আর মানে হয়তো বিরোধীরা কেউ কেউ থাকতে পারে, কিন্তু দু জায়গায় খুব সুন্দর করে খেলে যাওয়ার চেষ্টা করছেন। মেয়েদেরও বলছে তোমরা মানে অপরের ডাকে শুনে যেও না, মানে মেয়েদেরও সতর্ক করছেন। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের রক্ষা করতে হবে, যে মানে এই সরকার যে সবসময় তোমাদের পাশে থাকবে তা কিন্তু নয়, তোমাদের নিজেদের পাশে থাকবে বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গেছেন। এর আগে পরপর যে বার্তা, সেই বার্তা আমি আসবো একটুখানি আসবো সৈকত। না, গ্রামের দিকে বলে নিশির ডাক ভয়ঙ্কর। তৃণমূল কংগ্রেসের ডাক যদি হয় মহিলাদের প্রতি পিঠে খাওয়ার, তাহলে সে ডাক আরও বেশি ভয়ঙ্কর। শাহজাহান মডেল তার প্রমাণ। সজলদা একদম কারেক্টলি বলেছে, বাংলার মানুষ একটু দেরিতে বোঝে। 14 সালের পরবর্তীকালে 19 গেছে, 21 গেছে, 24 গেছে, বাংলার মানুষ ধীরে ধীরেই বুঝতে পারছে। দেরিতে হলেও বুঝতে পেরেছে যে আসলে সন্দেশখালী থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, চাল ডাল আলু পেঁয়াজ থেকে শুরু করে রেশন, চাকরি বাকরি সব জায়গায় তৃণমূল বিজেপির সেটিংটা খুব পরিষ্কার। এখন প্রশ্ন হচ্ছে, বিষয়টা হচ্ছে সিবিআই ইডি পারলো না কেন? হিরণকে বোঝাও, সজলদা হিরণকে একটু বুঝিয়ে দাও। সেটিং আছে কিনা হিরণকে একটু বোঝাও, আমাকে বোঝাতে হবে। হিরণকে বুঝিয়ে দাও। আমি বলছি সময় বছরের শেষ হচ্ছে, এই বছরের সেরা দুটো জোকা, এক হচ্ছে সন্দেশখালীর পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর মুখ, আর 2 হচ্ছে বিজেপির ইডি সিবিআই। যারা বলেছিল ডিসেম্বর মাস, আজকে ডিসেম্বর পেরিয়ে আরেকটা ডিসেম্বর, বর্ষ শেষ হচ্ছে, ইডি সিবিআই এর একের পর এক ফেলিওর। এই সন্দেশখালী থেকে আরজি কর, ইডি সিবিআই তৃণমূলের রক্ষা কবচ। বিজেপি যতদিন থাকবে, যতদিন বিজেপি ঔরঙ্গজেব শাহজাহান করবে, ততদিন তৃণমূল থাকবে। বিজেপি হারলে তৃণমূল। টাকার অঙ্কের খেলা যে, সেটা কিছুক্ষণ আগে তুমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছো। ইডি সিবিআই কি করছে? যদি সত্যি প্রকৃত প্রস্তাবেও দোষীরা থাকতো, আরো অনেক লেভেলে, এই অমুক অমুক তমুক সমুক, এত বড় বড় না, সাজা কোথায় হচ্ছে? আমরা তো বারবার বলছি, এইখানে তখন সেটিং এর অভিযোগ হচ্ছে। তাহলে সৈকতরা যখন অভিষেকের জন্য আসন ফাঁকা রেখেছিল, সেটা কি ছিল? ইন্ডিয়া জোটের ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, সৈকতরা কোন পথে চলে, কোন কথা বলে, সেটা বুঝতে পারে না। আমার আরেকটা কথা হচ্ছে, দাদা 26 সালের কথা বললো, 26 সালের যে কথাটা বললো, দাদাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, দাদা তুমি প্রাক্তন তৃণমূল নেতা হতে পারো, তুমি বর্তমান বিজেপি নেতা হতে পারো, 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি ঠিক কি বলেছেন
একবার শুনিয়ে দিই। সন্দেশখালীতে যে একটা জঘন্য প্লট করে সরকার বিরোধী প্রচার হয়েছিল, সন্দেশখালীতে দু একটি আপত্তিকর ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো জমি টমি এইসব। কিন্তু তারপরে অতিরঞ্জিত করে এবং মিথ্যা দিয়ে টাকার খেলা, রাজনৈতিক একটা স্ক্রিপ্ট তৈরি করে যেভাবে কুৎসা করা হলো, মহিলাদের সম্মানকে নিয়ে খেলা করলো বিরোধীরা, তো ক্রমশ তাদের মুখোশ খুলে গেছে। ফলে সেখানকার মানুষও বুঝতে পারছেন আসল জায়গাটা কি। ফলে কেউ কেউ খোলাখুলি সব বলে দিয়েছেন কারা কী সব করেছে, টাকা দিয়ে টাকার খেলা, আর বাকিটা তারা এখন তৃণমূল প্রকৃত উন্নয়ন করবে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন হবে, তারা পুরো আস্থা রেখে ফিরে আসছেন। সজলদা, টাকার খেলার অভিযোগ বারবার এবং তার সঙ্গে তৃণমূল পূর্ণ আস্থা দিয়েছে উন্নয়ন হবে। আমি বলছি আপনি ওইটা আবার চালান, ওটা কুণাল ঘোষ বলছে, কিন্তু কুণাল ঘোষের কথা নয়, মোবাইল দেখছে আর বলছে। আপনি দেখান মোবাইলে কেউ লিখে পাঠিয়ে দিয়েছে যে এটা তোমায় বলতে হবে, ও বলছে। আমি দেখুন, আমি ওকে বলছি না, প্রদীপ্ত তোমার সঙ্গে কথা বলি বলেছে আমাকে, ও একটু আগে প্রদীপ্ত ভুল খুব সুন্দর বললো, তো দারুণ বক্তা। হ্যাঁ, ওর বক্তব্য শুনলে টিভি দিয়ে ধোঁয়া বেরোয়। আমি বলছি প্রাক্তন টিএমসি নেতা, আচ্ছা আমি না হয় টিএমসি ছিলাম, ও বুঝিয়ে দিল মমতা কোন কোন পার্টি করেছে, মমতা কোন কোন পার্টি করেছে। আলোচনা হোক, কিন্তু সেই জায়গায় বারবার দুজনকে থামানোর আমরা চেষ্টা করেছি। সন্দেশখালীর প্রসঙ্গ নিয়ে যে আলোচনা আমাদের চলেছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বছরের শুরু থেকে এমনকি শেষ হতে চললেও আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সন্দেশখালী কেন, তা নিয়ে অবশ্যই করে নজর থাকবে জনগণ মনে হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর অন্যান্য খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টার সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।